নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। দুটি পর্বে শুনবেন আমাদের এই অনুষ্ঠান। প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন বীরভূম জেলার লাভপুর ব্লকের ভালাস গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু অষ্টম মণ্ডল। নমস্কার অষ্টম বাবু। নমস্কার। বর্ষা সময়েই এসে গেছে। মাঠে মাঠে শুরু হয়ে গেছে জমি প্রস্তুতি। চলছে এই সময়ের শুধু নয়, পশ্চিমবাংলার সেরা চাষ ধান চাষের প্রস্তুতি। ঠিক এই সময় যারা সবজি চাষের কথা ভাবছেন তাদের জন্য এই চাষ কতখানি লাভজনক হতে পারে, কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, সমাধানের রাস্তাই বা কি, এসব নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। শুনবো বাস্তব অভিজ্ঞতার কথা অষ্টম বাবুর কাছ থেকে। এ আসরে আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষায় সবজি চাষের নানান কথা। আমরা প্রথমেই জানতে চাইছি, আপনি কতদিন ধরে চাষবাসের কাজে যুক্ত আছেন? আমি 30 বছর ধরে এই চাষবাসের সঙ্গে যুক্ত। আমার বয়স প্রায় 45 বছর। তা প্রথম আমি বাবার সঙ্গে ওতপ্রোতভাবে কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং পড়াশোনাও করতাম। তা বাবার কাছে যে চাষগুলো শিখেছি, তা সেই চাষগুলো আজকে আমার সামনের দিনে এগিয়ে যাওয়ার পথে অনেক সাহায্য করে এবং আমার চাষবাসের বিষয়টা আমার বাবার কাছেই হাতে খড়ি। মোটামুটি আমি 15 থেকে 16 বছর বয়স থেকে চাষবাসের সঙ্গে যুক্ত। অর্থাৎ 15 কিংবা 16 বছর বয়স থেকে আপনি হাতে কলমে এই কাজের সাথে যুক্ত আছেন, আর আপনার শৈশবও কেটেছে এই চাষবাসকে কেন্দ্র করেই। হ্যাঁ। অর্থাৎ বহুদিনের অভিজ্ঞতা, সব ধরনের ফসল চাষের সাথে আপনি অভিজ্ঞতা লাভ করেছেন, আপনি যুক্ত আছেন এবং চাষকে কেন্দ্র করেই আপনি বড় হয়েছেন। জানতে চাইছি বর্তমানে মূলত কি কি ধরনের চাষ আপনি করেন? মূলত সবজি চাষের মধ্যে করলা, বেগুন, আলু, ভেন্ডি, ঝিঙে, লাফা, শসা, নানা ধরনের শাকসবজি, লঙ্কা, কুমড়ো, মটরশুঁটি, মূলো, ব্রোকলি, বাঁধাকপি, টমেটো, এছাড়াও পেঁয়াজ, রসুন, এই সমস্ত সবজিগুলো আমি চাষ করে থাকি। সিজন অনুপাতে যে ফসলটা ভালো হয় সেই ফসলটা আমি সেই সিজনে বেশি লাগাই, কারণ রোগ ব্যাধি পোকামাকড়ের উপদ্রব থেকে রেহাই পাওয়া যাবে। যেমন শীতের ফসল হিসাবে আমি সাদা বেগুন, টমেটো এগুলো লাগাই। এছাড়াও আলু, টমেটো, পালং শাক, মটরশুঁটি এগুলো তো থাকেই। যেমন খরার মরশুমে শসা, ঝিঙে, করলা, ভেন্ডি ইত্যাদি এগুলো গরম মরশুমে ভালো ফলন পাওয়া যায় এবং খরচটাও কম হয়, কারণ রোগ ব্যাধিটা কম হয়। সেই টাইমে ওই ফসলগুলো লাগাই। এখন বর্ষার মরশুমে আমার যে ফসলগুলো আছে, যেমন ভেন্ডি আছে, শসা আছে, ঝিঙে, লাফা, করলা, এই সমস্তগুলো জল একটু সহ্য করতে পারে এবং অনেকদিন ধরে এই ফসলগুলো পাওয়া যায়। ঋতুভিত্তিক হিসাবে যে যে ফসল যখন উপযোগী চাষের জন্য চাষযোগ্য সে সমস্ত ফসলকেই আপনি চাষ করছেন এবং ধান চাষ তো সঙ্গে রয়েছেই। এই যে এত রকম সবজি চাষের কথা আপনি বলছেন, জানতে চাইছি ধান চাষের তুলনায় সবজি চাষ সমস্ত ঋতুতেই কি লাভজনক? অবশ্যই। এবছর আমি যেমন 2 বিঘা জমিতে খরার সময় ঝিঙে চাষ করেছিলাম। 2 বিঘে ঝিঙেতে খরচা হয়েছে আমার 20,000 টাকা। তার মধ্যে বীজ, সার, সেচ, জল, লেবার সমস্ত কিছুই ঢুকে আছে। আর আমার পাশাপাশি আর একটা কৃষক বন্ধু, সেও 2 বিঘা জমিতে ধান লাগিয়েছে। 2 বিঘা জমিতে ধানের খরচা হয়েছে 20,000 টাকা। দুজনের হিসাব আমিও রেখেছি, সেও রেখেছে। আমার 2 বিঘে জমিতে ঝিঙে বিক্রি করেছি মোটামুটি 70 থেকে 75 কুইন্টাল। পাইকারি রেট হিসেবে আমি 20 টাকা বাজার পেলেও আমি সেখানে 1.5 লাখ টাকা আয় করেছি। এবার 1.5 লাখ টাকা থেকে যদি আমি 20,000 টাকা বাদ দিই, আমার 1,30,000 টাকা। সেই বন্ধুটাকে জিজ্ঞেস করলাম যে তোমার খরার ধানে কত লাভ হয়েছে, সে বলছে আমি 40,000 টাকা ধান বিক্রি করেছি। সেখান থেকে তার 15 থেকে 16,000 টাকা খরচা বাদ দিলে 24,000 টাকা লাভ দাঁড়ায়। এই যে 5 গুণ লাভ সবজির সঙ্গে ধানের, এই তফাৎটা চাষিকে আমি বোঝাতে পেরেছি। তাই তারা ধান চাষ ছেড়ে দিয়ে গ্রীষ্মের যে ধান চাষ করে কোনো কিছু নাই, সবজিতে প্রচুর লাভ আছে। এই যে লাভের হিসাবটা আপনি দিচ্ছেন, এটা তো গেল চাষের একটা দিক। অন্য দিকের কথা যদি জানতে চাই, শারীরিক পরিশ্রম, সেদিক থেকে ধান এবং সবজি চাষ কোনটিতে শারীরিক পরিশ্রম কেমন লাগছে? ধান চাষের তুলনায় হয়তো একটু শারীরিক পরিশ্রম সবজিতে বেশি লাগে, কিন্তু ধানে যেটুকু খাচ্ছি তার থেকে একটু পরিমাণ বেশি খাইলে যে 5 গুণ লাভ পাওয়া যায়, সেটা অধিকাংশ চাষিদের জানা নেই। তাই চাষিদেরকে বলছি যে সবসময় লাভটা হিসাব রাখতে হবে, তবে চাষটাকে চিরদিন টিকিয়ে রাখা যাবে। এই কারণে গ্রীষ্মের ধান চাষ বাদ দিয়ে সবজি চাষটা করলে যে 5 গুণ লাভ পাওয়া যাবে,
পরিশ্রম একটু যেমন বেশি হচ্ছে, সেখানে তো আমি খরচ খরচা বাদ দিয়ে আমি তো লাভটা হিসাব করছি, তাহলে এখানে শ্রমের জায়গাটা তো আমার থাকছে না। সবজির থেকে যে পরিশ্রমটা ধানে কম আছে, তাহলে ধানে লস আছে, সবজিতে লাভের অঙ্কটা বেশি আছে। এইটাই বোঝাতে হবে। এবারে চলে আসছি আপনার জমির প্রসঙ্গে। আপনার জমির অবস্থান কেমন, অর্থাৎ মাটির প্রকৃতি, জলের ব্যবস্থাপনা ইত্যাদি নানান বিষয় যদি জানতে চাই, আপনি কি জানাবেন? আমাদের মাটির প্রকৃতি হলো দোআঁশ, বেলে দোআঁশ এবং বেলে মাটি। এই সমস্ত মাটিতে তো সবজি খুবই ভালো হয়। উপরে থেকে সেচ নেওয়ার ব্যবস্থা আছে এবং কিছু কিছু জমিতে সেখানে সাবমার্সাবলেরও সেচের ব্যবস্থা আছে। তাই সেচের দিক দিয়ে বা মাটির দিক দিয়ে আমাদের কোনো সমস্যা দেখা দেয়নি। তাই সবজির ফলনের দিক দিয়েও আমাদের কোনো ঘাটতি দেখা দেয় না। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে চলছে বীজ বোনার কাজ, অনেকের বীজতলা তৈরিও হয়ে গেছে। এছাড়া জমি প্রস্তুতি তো সঙ্গে চলছেই। আপনার জমিতে, সবজির জমি যেগুলি, সেখানে কি কি ফসল রয়েছে? বর্ষার মৌসুম, তাই এখন আছে ভেন্ডি, ঝিঙে, করলা, লাফা, পুঁই শাক, লটে ডাঁটা। এই সমস্তগুলো বর্ষাতেই ভালো হয়। অন্যান্য সবজি যদি আমি লাগাই তাহলে সেগুলোতে হয়তো পোকামাকড়ের উপদ্রবটা বেশি হবে, লাভের অঙ্কটা কম হবে। তার জন্য আমি সিজনমুখী এই সমস্ত সবজিগুলো আমি চাষ করেছি। চলে যাই জমি প্রস্তুতি প্রসঙ্গে। সবজি চাষের ক্ষেত্রে আপনি জমির প্রতি যত্নবান কিভাবে হন? সাধারণত যে সমস্ত জমিতে সবজি লাগাবো সেই সমস্ত জমিগুলোর জন্য একটু উঁচুটান হয়, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা যেন থাকে। জল নিকাশি ব্যবস্থা না থাকলে জমি যদি স্যাঁতসেঁতে থাকে বা জল দাঁড়িয়ে থাকে তাহলে সবজির প্রচুর ক্ষতি হয়, অর্থাৎ সেখানে ক্ষতি হলেই লাভের অঙ্কটা কম হবে। এবারে আসি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে চারা নির্বাচন বা চারা তৈরি। আপনি কি সমস্ত সবজির জন্য নিজেই চারা তৈরি করছেন, নাকি বাইরে থেকেও সংগ্রহ করেন? বেশিরভাগ চারাগুলো আমি বাড়িতেই তৈরি করি। আমি বাড়িতে হয়তো ফসল লাগিয়েছিলাম, সেই ফসলটা ভালো ফলেছে, সেখান থেকে আমি বীজ তৈরি করলাম, সেই বীজটা দিয়ে চারা তৈরি করলাম। তো সেটা তো আমার জেনুইন থাকলাম যে আমার এই ফসলটা ভালো হয়েছে, এটাও আমি ভালো ফলাতে পারবো। যেমন বেগুন, টমেটো, লঙ্কা, কপি, পেঁয়াজ ইত্যাদি চারাগুলো আমি বাড়িতেই তৈরি করি। এবং সেগুলোকে যখন মূল জমিতে লাগাবো তখন চারার শিকড়গুলোকেও আমি শোধন করে নিই, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি আছে। এছাড়াও কার্বনডাজিম বলে একটা কেমিক্যাল ওষুধ পাওয়া যায়, সেটা নিয়ে আমি জলে গুলে শেকড়গুলোকে 10 মিনিট চুবিয়ে রাখি, তারপরে মূল জমিতে রোপণ করি। সেখানে রোগ ব্যাধিটা কম হয়। চলে যায় পরবর্তী বিষয়, সেটি হচ্ছে সার প্রয়োগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জৈব সার এবং রাসায়নিক সার, কোনটির প্রয়োগ আপনি করছেন এবং কিভাবে করছেন? জমি তৈরি করার সময়, অর্থাৎ চাষ দেওয়ার সময় বা চাষ দেওয়ার আগে আমাদের বাড়িতে প্রচুর খামারজাত সার আছে। গোবর সার, এছাড়াও লতা পাতা পচা যে সমস্ত সার নাদের কম্পোস্ট তৈরি করি, সেই সারগুলো জমিতে পর্যাপ্ত পরিমাণে আমি ব্যবহার করে চাষ দিয়ে দিই। চাষ দেওয়ার পরে সেখানে খোল ব্যবহার থাকে। রোপণ করার পরে যখন সেচ দেওয়ার প্রয়োজন মনে করি তখন গাছের গোড়া গোড়ায় মাটি খুঁড়ে রাসায়নিক সার অল্প পরিমাণে দিই, যাতে জৈব সারটা তাড়াতাড়ি গাছে ধরে নেয়। সেখানে জৈব সারটা বেশি ব্যবহারের ফলে গাছের ফলন এবং গাছের ফলের সৌন্দর্য ইত্যাদি বৃদ্ধি পায়। জৈব সার দিয়ে ফসল ফলানোর ফলে সেটা আমি বাজারে দামও বেশি পাই। আচ্ছা, অর্থাৎ জৈব এবং রাসায়নিক দুটি সামঞ্জস্যপূর্ণভাবেই আপনি ব্যবহার করছেন এবং সেক্ষেত্রে জৈবর দিকেই পাল্লা একটু হলেও ঝুঁকে রয়েছে। চলে যাই পরবর্তী বিষয়, রোগ জীবাণু এবং পোকামাকড়ের আক্রমণ। এই দুই ক্ষেত্রে সম্ভাবনা, রোগ জীবাণুর আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ সবজি চাষে কতখানি ক্ষতিকারক হয়ে উঠতে পারে? ফসল মাত্রই তো রোগ ব্যাধি থাকবে, কিন্তু যদি প্রতিনিয়ত জমিতে পরিদর্শন করি তাহলে অনেকটা পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। ফসলের জমিতে ডাল কেটে দিই যাতে পশু পাখি বা অন্যান্য বন্ধু পোকা বসতে পারে, তাহলে শত্রু পোকাগুলোকে দমন করবে। এছাড়াও ইয়েলো স্টিকার বোর্ড, ফেরোমন ফাঁদ এই সমস্ত দিয়ে চারিদিকে যে প্রাথমিক চিকিৎসা সেগুলোতে অনেক শত্রু পোকা দমন হয়। পোকামাকড়ের উপদ্রব কম হলে সেখানে আমার খরচও কমবে, কীটনাশকের ব্যবহারও কমবে। অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ এবং রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধের জন্য অনেকখানি আপনি জৈব পদ্ধতি অনুসরণ করছেন এবং একদম প্রথম থেকে, অর্থাৎ জমি তৈরি থেকে শুরু করে যখন আপনি বীজ বপন করছেন সেই সময় বীজ শোধন করছেন, সব দিক থেকেই আপনি সমস্ত রকম সম্ভাবনা যেগুলি রয়েছে যা দিয়ে রোগ পোকামাকড়ের প্রতিরোধ করা যায়, আপনি সবকিছু নিয়েই এগিয়ে চলেছেন। এবারে জানতে চাইছি, এই যে পোকামাকড় এবং রোগ জীবাণুর আক্রমণের সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধানে যখন আপনি রাসায়নিক প্রয়োগের দিকে এগোচ্ছেন, তখন কি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করছেন? অবশ্যই প্রথমে জমি তৈরির সময় মাটি শোধন করে নিই, বীজ শোধন করি। এছাড়াও সর্বপ্রথম কৃষি দপ্তরে যোগাযোগ রাখি, কৃষি দপ্তরে গিয়ে সেই জমির মাটিগুলো
আমি 5 জায়গার মাটি কালেকশন করে সেখানে দিই। তারা আবার নির্দিষ্ট একটা ল্যাবে পরীক্ষা করে, পরীক্ষা করার সুবাদে কোন মাটিতে কোন ফসল ভালো হবে, কোন মাটিতে কোন সারের ব্যবহার বেশি লাগবে কম লাগবে, এই যে এই মাত্রাগুলো আমরা কৃষি দপ্তরের মাটি পরীক্ষার মাধ্যমে জানতে পারি। তার বিনিময়ে আমার ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে যায় এবং ফসলের লাভের অঙ্কটাও দাঁড়ায়। আচ্ছা, এ তো গেল সমস্যার সমাধানের কথা। আপনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলছেন, জৈব পদ্ধতিতে চাষাবাদ করছেন। অনেক ধরনের সুযোগ সুবিধার কথাও আপনি বললেন যেগুলি আপনি পাচ্ছেন। জানতে চাইছি অনুষ্ঠানের একদম শেষের দিকে যে আপনার কি মনে হয় আজকের দিনে কৃষিকাজ কতখানি লাভজনক? আগেকার দিনে খোলা মার্কেটে দালালদের নির্ধারিত বাজারে মাল বিক্রি করতে হতো, কিন্তু এখন মাল বিক্রি করার অনেক সুবিধা দেখা দিয়েছে, অনেক জায়গাও তৈরি হয়েছে, যেমন কিষাণ মান্ডি, এছাড়াও সুফল বাংলা, এছাড়াও ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট অর্থাৎ রাষ্ট্রীয় কৃষি বাজার। এই সমস্ত জায়গায় সরকারি একটা নির্ধারিত রেট তৈরি করা থাকে। আমরা অনলাইনের মাধ্যমেও জানতে পারবো, নিজস্ব কাউন্টারে গিয়ে আমরা সঠিক বাজারটাও জানতে পারবো। কোনো জায়গায় ঠকার ভয় থাকছে না, কোনো দালালের মাধ্যমে পড়তে হচ্ছে না। আমরা সেই জায়গায় ন্যায্য ওজনে মালটা বিক্রি করবো এবং ন্যায্য টাকাটা আমাদের অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টেই জমা হবে। সঠিক দামটা পাচ্ছি বলে চাষের বাজারটাও আমার ঠিকঠাক পাওয়াতে চাষের লাভটাও আমার ঠিকঠাক হচ্ছে। চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে। আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? ধানের বাইরে যে সবজি চাষ করলে চাষের লাভ দাঁড়ায়, এটা কিন্তু অধিকাংশ চাষিদের এখনো ধ্যান ধারণা জাগে নাই। তাই সমস্ত চাষিদেরকে আমি অনুরোধ করব, যে সমস্ত জমিগুলো উঁচু জমি, ধান ভালো হয় না বা জল থাকে না, সেই সমস্ত জমিগুলো ফেলে না রেখে সবজি লাগিয়ে ধানের 5 গুণ লাভ করা যায়, এই পরামর্শটা তাদেরকে আমি দেবো। যাতে অনুরোধ করব তারা যেন সবজি লাগায়। সবজি লাগালে লাভের অঙ্কটা তারা ধানের থেকেও আরো বেশি পাবে এবং জমিটাও সুস্থ থাকবে। সত্যিই তাই। আজ আর শুধু ধানের পর ধান নয়, সামনেই আসছে আমাদের পুজোর মরশুম। সবজির চাহিদার কথা মাথায় রেখে যদি এখন থেকেই কৃষক বন্ধুরা এগিয়ে আসেন, তাহলে অবশ্যই সবজি চাষ হয়ে উঠবে লাভজনক। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলার লাভপুর ব্লকের ভালাস গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু অষ্টম মণ্ডল। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ শুনলেন আজকের কিষাণ বাণীর আসরে অনুষ্ঠানটির প্রথম পর্ব। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে থাকবেন প্রদ্যোতন চট্টোপাধ্যায়। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অর্থকরী ফসল হিসাবে বীজ ধানের চাষ। এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন প্রগতিশীল চাষি বন্ধু হরিসাধন মণ্ডল। হরিসাধন বাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার, আপনার পরিচয়? আমি বীরভূম জেলার একজন চাষি। আমার নাম হরিসাধন মণ্ডল, উজ্জ্বলপুর গ্রাম, পোস্ট চৌহাট্টা, লাভপুর থানার অন্তর্গত। আমরা আজকে যে বিষয়টাতে আলোচনা করছি অর্থকরী ফসল হিসেবে বীজ ধানের চাষ, অর্থাৎ চাষি বন্ধুরা যে ধানটা বীজ হিসেবে ব্যবহার করেন, আপনি বা আপনার মতো চাষি বন্ধুরা সেই ধানটা ফলন করছেন, ফলে এটা অর্থকরী ফসল হয়ে যাচ্ছে। সাধারণ ধানের চেয়ে কতটা অর্থকরী? অর্থকরী এই জন্যই বলছি, কারণ ওটা তো আমরা কোম্পানি থেকে যে ধানটা বীজটা সংগ্রহ করি, ওটা ফাউন্ডেশন বীজ হিসাবে ওইটা চাষ করি, ফলনটা বেশি হয় ফাউন্ডেশন বীজনের। এবার ওই বীজটা থেকে যে ধানটা উৎপাদন হয় সেটা হয় স্যাটিসফাইড, সেটা কোম্পানি নিয়ে নেয় এবং বাজারে বিক্রি করার জন্য তারা সংরক্ষণ করে রাখে। আর ওই ধানটা চাষ করার অনেক পদ্ধতিও আছে, কিছুটা পদ্ধতি অবলম্বন করি, চাষ করি, ফলনটা বেশি পাই এবং বাজার মূল্য বেশি। তার মানে একদিকে ফলন বেশি, কারণ আপনারা ফাউন্ডেশন বীজ চাষ করছেন এবং সেটা সার্টিফাইড হচ্ছে এবং সেই সার্টিফাইড বীজটা কোম্পানিকে বেচে দিচ্ছেন, কোম্পানি আবার সেটা চাষি বন্ধুদের বিক্রি করছে সার্টিফাইড বীজ হিসেবে। ফলে চাষি বন্ধুরা যখন সার্টিফাইড বীজ করছেন, আপনারা করছেন ফাউন্ডেশন বীজ, ফলে আপনাদের ফলন বেশি হচ্ছে, আপনি যেটা বলছেন। দ্বিতীয়ত, খাদ্যশস্য হিসেবে যেহেতু এটা বিক্রি হচ্ছে না, যেহেতু এটা বীজ হিসেবে বিক্রি হচ্ছে, তাই দামও বেশি, ফলে দুদিক থেকে লাভ হচ্ছে, সেই জন্যই এটা অর্থকরী। হ্যাঁ, এটা সত্যি কথা, ওই জন্যই অর্থকরী ফসল এটা। এই যে বীজ ধানের ফলনটা বেশি বলছেন, এটা কতটা ফলন বেশি হচ্ছে?
এছাড়া ফলন মোটামুটি 33 শতক বিঘে হিসাবে 8 কুইন্টাল করে হয়। সাধারণ ধান যেখানে 6 কুইন্টাল, 6.5 কুইন্টাল, নাই বড়জোর 7 কুইন্টাল, আমাদের 8 কুইন্টাল প্লাসও ধান হয়। ওই জন্যই উৎপাদনটাও বেশি, দামটাও বেশি। দামটা কতটা বেশি পান? দামটা বাজার মূল্য থেকে মোটামুটি সঙ্গে সঙ্গে টাকা যদি নিই কোম্পানির কাছ থেকে একটু কম হয়, হয়তো 100 টাকা বেশি থাকে, তাহলে কম হলেও 100 টাকা বেশি। পরে নিলে একটু বেশি দেয়? পরে নিলে আর একটু বেশি থাকে। তখন গড় একটা বাজার দর হিসেবে একটা তখন কোম্পানি বিবেচনা করে হয়তো আর একটু বেশি দেয়। এই যে দামটা আপনি পাচ্ছেন, এটা তোলার পরে পরেই পেয়ে যাচ্ছেন? না, তোলার পরেই পাই না, হয়তো 1-2 সপ্তাহ দেরি হয়। এবার ধরুন আপনি যদি সাধারণ ধান চাষ করতেন, সেটাকে যদি সঙ্গে সঙ্গে বেচতেন, তাহলে তো খুব বেশি দাম পাওয়া যায় না। না, সেটা পাওয়া যায় না। আর আমরা তো চাষি মানুষ, আমাদের তো টাকা সবসময় প্রয়োজন। এই মনে করুন, এই খারিফ ধান তুলে বিক্রি করে আবার রবি ফসলের উপরে হাত বাড়াইতে হয়, টাকা পয়সা প্রয়োজন থাকে, সার মাটি জোড়া বীজ, হ্যান বীজ, অনেক রকম ব্যাপার থাকে। ধান বেচতে হয়, সাধারণ আড়তে বেচতে গেলে বা কোনো কাউকে বেচতে গেলে দামটা এমনিতেই কম পাওয়া যায়। সেই জন্য কোম্পানিতে বেচলে একটা দামটাও বেশি পাওয়া যায়। হয়তো 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর টাকা দেখ, কিন্তু টাকা তো কাজে লাগে, টাকাটা তো বেশি পাওয়া যায়। ওই জন্যই আমরা ওই ধান পদ্ধতিতে চাষ করার জন্য উগ্র হয়েছি আমরা। হ্যাঁ, রেখে দিতে হলে তো আপনাকে 3-4 মাস রেখে দিতে হবে, অন্তত 2-3 মাস রেখে দিতে হবে, তারপরে আপনি একটু বেশি দাম পাবেন। তার কারণ হচ্ছে যে ধান যখন ওঠে, আমরা তো সাধারণভাবে দেখেছি ধানের দাম কমই থাকে। হ্যাঁ, সেটা সত্যি কথা, ধানের দাম কম থাকে। এবার ধানটা যদি রাখি আমি, দেখুন এখন রাখার বিভিন্ন রকম পদ্ধতি আছে। কেউ হয়তো গোডাউন করলে, কেউ হয়তো এমনি মড়াই জাত করলে, গোলা জাত করলে, তার বৃষ্টি, অগ্নিযোগ, এইবার অন্য কোনো পতঙ্গ, কীট পতঙ্গর অত্যাচার, হ্যান ত্যানে ধানটার ক্ষতিও হয়। ইঁদুরে খেয়ে নেওয়া। হ্যাঁ, ইঁদুরে খেয়ে নেওয়া, বহু কারণ থাকে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে যদি দিয়ে দিই, ধানটা সে ভয়টা তো আমার থাকে না। ওই জন্যই আমি ওই ধানের চাষ করাই উপকৃত। এটা কবে থেকে শুরু করেছেন? আমি প্রায় আজ 8-10 বছর থেকে শুরু করেছি। যখন শুরু করলেন তখন আপনি সন্ধানটা পেলেন কী করে? এবার একবারে তো পাই না, আশেপাশে গ্রামে হয়তো 2-1 চাষি শুরু করেছে, এর মুখ থেকে ওর মুখ, তার মুখ, এইভাবে শুরু হয়েছে, প্রচার হয়েছে বিষয়টা। সেই প্রচারের মাধ্যমে আমি শুনে গেছি। এবার বিচণ্ড কোথা পাই সেটাও সন্ধান করতে হয়েছে। বহু গ্রামে হয়তো 2-1 এজেন্ট থাকে, যারা কোম্পানির কাছ থেকে বিচনটা নিয়ে তারা চাষিকে বিতরণ করে। কারণ কোম্পানি তো তাদের বহু দূরে দূরে বাড়ি, তারা তো আর জানে না চাষিকে। আমরা সাধারণত হয়তো পাশের গ্রামের মানুষকে চিনি, তার কাছ থেকে নিয়ে এসে আমরা বীজটা চাষ করেছি। এখন কতটা জমিতে করছেন? আমার নিজস্ব জমি যা আছে 12 থেকে 14 বিঘে জমিতে আমি সবটাই চাষ করি। সবটাই বীজ ধানের চাষ করেন? সবটাই বীজ ধানের চাষ করি, কারণ এই সবটাই বীজ ধানের চাষ না করলে অনেক অসুবিধা আছে। কারণ ধানটা তো একরকম ধানের চাষ নয়, বহু রকমের জাত আছে। যেমন এমইউটি আমরা 70-29 যেটা স্বর্ণ, যেটা সাধারণ স্বর্ণ বলে, 1001, তারপরে যমুনা, যেটা 159, এগুলো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার। খারিফের ক্ষেত্রে বলছি। বোরোর ক্ষেত্রে আছে যেমন 47-86, তারপরে 40-94, বহু জাত আছে। আপনি বোরোতেও বীজ ধানের চাষ করেন? হ্যাঁ, বোরোতেও বীজ ধানের চাষ করি আমি। এবছর করেছেন? হ্যাঁ, এবছরও করেছি। কীরকম ফলন হলো বীজ ধানের? এবছরে মোটামুটি ওই যেটা শতাব্দী 47-86 যে ধানটা বলছি, মানে যেটা মিনিকিট বলে। হ্যাঁ, যেটা মিলিকিট বা শতাব্দী যেটা বলে, আইটি, ওটা প্রত্যেক বিঘেতে 10 কুইন্টাল 43 কেজি করে ফলন এসছে আমার। সাধারণভাবে যদি বীজ ধান চাষ না করতেন এই মরশুমে, অর্থাৎ বোরোতে, কীরকম ফলন হতো? সে ফলনটা মনে করুন যেমন খরচ করব হয়তো সেরকম হয়, তাহলে ফলনটা অনেক কম হবে, অনেক অনেক কম হবে। তাও তো বাজার মূল্য তো বোঝাই যাচ্ছে কি এবারে বাজারে কী অবস্থা, বাজারেরও দাম কম। ওই ধানটা চাষ করে মোটামুটি আমি 2250 টাকা প্রতি কুইন্টাল হিসেবে পেয়েছি, টাকা আমি আমাকে দিয়ে দিয়েছে। বোরো ধান যেটা উঠলো কিছুদিন আগে, তার দাম তো এখন তো একেবারে নেমে গেছে। হ্যাঁ, একেবারে সেই জলের দামেও হয়ে গেছে। মানে 1000-1200 টাকা চলছে শুনলাম। হ্যাঁ, 1000-1200, ওর মধ্যেই ঘোরাফেরা করছে। তারপর রং চেক করছে, তার কটা অফটা এই পাশে দেখছে, তার অনেক রকম গুণাগুণ মান দেখছে, তার এসেওতে চাল কত আসবে সেটা দেখছে, তারপরে ধানটা তার দাম করে নিচ্ছে। অথচ আপনি বড় মরশুমে ধান চাষ করে 10 কুইন্টাল 43 কেজি প্রত্যেক বিঘাতে এবং 2250 টাকা, 2250 টাকা কুইন্টাল প্রতি দাম পেয়েছেন। হ্যাঁ, এটা সত্যি কথাই, আমি দাম পেয়েছি। সব থেকে আমার গ্রামে দেখেছি অনেক কমা চাষিও তো থাকে, তারাও মোটামুটি
এটা 9 কুইন্টালের নিচে কেউ পায়নি। আপনার গ্রামে সকলেই চাষ করছে প্রায় ম্যাক্সিমাম লোক জড়িত আছে। এবং তারা তাদের সমস্ত জমি বীজ ধান চাষ করছেন। সমস্ত জমি বীজ ধানের চাষ করছে। এবার চাল করার জন্য হয়তো কেউ কিছুটা ধান রাখে, সবটাই বীজ হিসেবে হয়তো কোম্পানিকে দিয়েও দেয় না, চাল করার জন্য কিছু রাখে, বাদ বাকি সব কোম্পানিকে দিয়ে দেয়। অর্থাৎ যেটা তিনি ফাউন্ডেশন বীজ থেকে সার্টিফাইড বীজ করলেন সেটাকেই তিনি খাবার হিসেবে ব্যবহার করছেন। হ্যাঁ, সেটাকেও সেই খাবার হিসেবে ব্যবহার করতে দিতেও হয় তাকে, না দিলে তো হবে না। সেই বা চাল করার জন্য ধান কোথায় কিনবে, সে তার নিজের জমির ধান থেকেই করে। এই যে বীজ কোম্পানি দিচ্ছে সেটা কি খুব দাম বেশি? না, এমন খুব বেশি নয়। আমরা দেখেছি এই শতাব্দী ধান অনেকেই আমরা আগে হয়তো বড় বড় শহর থেকে কিনে নিয়ে আসতাম, তাদের থেকে দাম কিন্তু কম একটু পাওয়া যায়। ধরুন অনেক চাষি বন্ধু তো আছেন যারা সার্টিফাইড বীজ কিনছেন এবং প্রায় প্রত্যেক বছর বীজটা পাল্টেও দিচ্ছেন। সেই সার্টিফাইড বীজের যে দাম তার থেকে কি এই ফাউন্ডেশন বীজটার দাম খুব বেশি থাকে? তার থেকে দাম কম থাকে হিসাবে। যারা চাষ করে কোম্পানি এটার দিকে একটু ছাড় দিয়েও ধানটা দেয়। এবার যেটা জানতে চাইব, এই যে আপনি চাষ করছেন একটা বীজ ধান, সার্টিফাইড বীজ হিসেবে সেটা কোম্পানির ঘরে যাবে, কোম্পানি অন্যান্য চাষিদেরকে সার্টিফাইড বীজ হিসেবে বিক্রি করবে, তার মানে তো সাধারণ যে ধানের চাষ তার থেকে একটু আলাদা করে আরও অনেক যত্ন নিয়ে করতে হবে। সেখানে কি খরচ টরচও বেশি হয়? না, ওটা ভুল কথা, খরচ বেশি এমন কিছু হয় না। এইবার বলি, আমি যে কথাটা আসছি সেটা হচ্ছে সারিবদ্ধভাবে পোঁতা। ওই যে পোঁতা কাজটা আর বিচন, এই কোম্পানির যে বিচনটা আমরা চাষ করি, যে কোম্পানি বিচনটা কিন্তু খুব বাদ যায় না, একটা দানাও বাদ যায় না, সবটাই তার চারা উৎপাদন হয়, সবটাই জার্মিশন আসে। 1 নম্বর। 2 নম্বর, ওই সারিবদ্ধভাবে চাষ করলে বীজটাও কম লাগে, সার ঠিকঠাকই লাগে, সার কম লাগে না, বীজ কম লাগে না। এবার যেটা জিজ্ঞেস করব, তাহলে কোন জায়গায় সতর্কতাটা বেশি নিতে হয়? কারণ আপনি বীজ ধানের চাষ করছেন, নিশ্চয়ই কতগুলো জায়গায় তো ধরুন সতর্কতা নিতে হবে। যেমন ধরুন অন্য ধান এর মধ্যে মিশে যাওয়া যাবে না, আবার যদি পরাগ সংযোগ ঘটে যায় তাহলে এর সংকরায়ন হয়ে যেতে পারে। অথচ আপনার পাশের জমি আপনার আয়ত্তে নেই, তার ফলে সেখানে যদি অন্য ভ্যারাইটি চাষ হয় তাহলে তো মুশকিল। এই যে সমস্যাগুলো, এর থেকে কি করে রক্ষা করছেন পুরো ব্যাপারটাকে? এগুলো রক্ষা করা একটা সমস্যাই বটে, বুড়োতেও বটে, খারিপেও বটে। আমি একটা জাতের ধান চাষ করলাম, পাশের জমি আর একটা জাতের ধান চাষ করলো, তাদের পরাগ আমার ধানে যাবে, আমার পরাগ তাদের ধানে যাবে, সে ধানের তো একটুখানি সমস্যা আসবে। ওগুলো কিচ্ছু করার নাই। ধরুন যদি এই ধরনের পরাগ সংযোগ হয়ে যায় তাহলে তো সেখানে অন্য ধান চলে আসতে পারে, সেক্ষেত্রে তো তার খাঁটিত্ব যেটা বলে সেটা তো থাকবে না, খাঁটি থাকবে না ধানটা, তাহলে কোম্পানি তখন নিতে অস্বীকার করবে না। না, তা করে না। অন্য কোনো ধানের বীজ যদি পড়ে যায়, অন্য কোনো ধান যদি ওর মধ্যে চলে আসে, আপনি দেখতে পাচ্ছেন, তখন কিভাবে সেটাকে রক্ষা করেন? হ্যাঁ, সেটা আছে। সেটা কোম্পানি যে এজেন্ট, সে নিয়মিত মাঠ দেখে, অফিসাররাও নিয়মিত মাঠ আসেন, তারা দেখেন এবং তারা ছিট কাটাবার লোক আছে, সেসব জমি নেমে সে অন্য জাতের ধান যদি থাকে তার কেটে সেগুলোকে জমি থেকে বাইরে ফেলে দেয়। আর বৃষ্টির ব্যাপারে যদি ধান কোনো কারণে হয়তো দেখা গেল ধান কাটার পর কিংবা হয়তো আটি বাঁধার পর হয়তো ঝড় বৃষ্টি পেয়ে গেল, কোনো কারণে বৃষ্টি তো পেয়ে যায়, হয়তো ধানটা খারাপ হয়ে গেলে সেখানে কোম্পানিখানে নিতে মানে অন্য ভাব করে, মানে সেটা তো বীজ হিসেবে ব্যবহার হবে না। ওইখানে তখন আপনাকে ওটা খাদ্যশস্য হিসেবে বিক্রি করতে হয়, বীজ হিসেবে করা যায় না। খাদ্যশস্য হিসেবে কিংবা বাড়ির চাল করা হিসেবে ব্যবহার করতে হয় সেগুলো। এই যে আপনি এতদিন ধরে কোম্পানির সঙ্গে লেনদেন করছেন, তাদের কাছ থেকে বীজ নিচ্ছেন, তাদের পরামর্শ অনুযায়ী চাষ করছেন এবং তাদেরকে বিক্রি করছেন, কোনো সমস্যা হয়নি কখনো কোনো দিন? না, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা নেই তোমার। ঠকে যাওয়ার কোনো ভয় নেই? না, ঠকে যাওয়ার কোনো ভয় নেই। আমি যদি ঠিক থাকি সবাই ঠিক থাকবে, এটা মাথায় রাখতে হবে। হরিষদনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চাষ আধুনিক হতেই হবে, যত রকমভাবে আধুনিক হওয়া যাবে, যত রকমভাবে এগিয়ে যাওয়া যাবে, চাষ তত লাভজনক হবে। চাষি বন্ধুদের সেটাই চেষ্টা করে যেতে হবে। সেটা যদি তারা চেষ্টা করে যান তাহলে চাষ কিন্তু লাভজনক হবে। এবং আশা করব চাষি বন্ধুরা বিভিন্ন দিক থেকে চাষের আধুনিকীকরণ করবেন এবং সেভাবেই চাষ করে যাবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে
যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।